দিতে গেলে, আমাদের মিলন হবে ভোট দিতে গেলে। শুনুন শুনুন ভোটের গান হিন্দু আর মুসলমান, শুনুন শুনুন ভোটের গান হিন্দু আর মুসলমান। গাইব ভোটের গান সকলে মিলে, আমরা গাইব ভোটের গান সকলে মিলে। সকলের মিলন হবে ভোট দিতে গেলে, সকলের মিলন হবে ভোট দিতে গেলে। যার যেমন ভাবনা, কাউকে কিছু পাবো না, কোথাও যাবো না ভোটের দিনে। যার যেমন ভাবনা, কাউকে কিছু পাবো না, কোথাও যাবো না ভোটের দিনে। নতুন ভোটারগণ জানাই অভিনন্দন, নতুন ভারতের সংসদীয় গণতন্ত্রের ওপর থেকে মানুষের আস্থা বিশ্বাস কি কমেই উঠে যাচ্ছে? যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করেও এদেশের নির্বাচন কমিশন যতই ধাক্কানিনাদ করুক না কেন, 100% মানুষকে বুথমুখ করতে তারা ব্যর্থ হচ্ছেন বলা যায় দিন যত গড়াচ্ছে মানুষ ভোটদানে ততই উৎসাহ হারাচ্ছেন। ফলে প্রায় 30% ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো তাগিদ অনুভব করছেন না। অন্তত এমনই এক ছবি এবারের অষ্টাদশ লোকসভার চতুর্থ দফা ভোট শেষে দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে 2019-এ যে পরিমাণ টাকা ভোট পরিচালনার জন্য খরচ করা হয়েছিল, এইবার 2024-এ তার দ্বিগুণ খরচ করেও মানুষকে সেইভাবে বুথমুখ করা যাচ্ছে না। গত 2019-এ গোটা দেশে ভোটদানের পার্সেন্টেজ ছিল 75%, কিন্তু এবারে দ্বিগুণ প্রায় 1000 কোটি টাকার নির্বাচন আয়োজনের জন্য খরচ করা হলেও তা অরণ্যে রোদনে সামিল হয়ে যাচ্ছে, যেখানে মাত্র 62% মানুষ ভোটদানে উৎসাহ দেখাচ্ছে। প্রশ্ন, 2014 সালে আমাদের দেশে নির্বাচন পরিচালনা করতে খরচ হয়েছিল 30,000 কোটি টাকা, যাই 2019-এ বেড়ে হয় প্রায় দ্বিগুণ, অর্থাৎ 60,000 কোটি। আর 2024-এ তার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে প্রায় 1000 কোটি, যেখানে ভোটার প্রতি খরচ হয় 700 টাকা, যা ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং, ব্যানার, ফেস্টুন লাগানো সহ বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে ব্যয় করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মানুষের ভোট পর্ব দেশ কি গর্বতে খুব একটা উৎসাহ নেই। এর প্রধান কারণ কি, এটা জানতে শুনুন বিশিষ্ট চিকিৎসক তথা সমাজবিজ্ঞানী ডাক্তার স্বপন কুমার জানা কি বললেন আমাদের সেই কথা। নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আমরা আজকে যে বিষয় নিয়ে মাননীয় শ্রী ডাক্তার স্বপন কুমার জানা, যিনি একজন সুচিকিৎসক, পাশাপাশি একজন সমাজবিজ্ঞানীও বটে, অতীতে যার বহু মতামত আমাদের এই পোর্টালে বারবার আমরা তুলে ধরেছি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয়, যেটা নিয়ে মাননীয় ডাক্তার জানার কাছে আসা, সেটা হচ্ছে আমরা 4 দফা নির্বাচন অলরেডি আমাদের হয়ে গেছে, আর 3 দফা বাকি আছে। 7 দফা নির্বাচনের 4 দফা সারা ভারতবর্ষ জুড়ে হয়ে গেছে। 196টার উপরে আসনে, লোকসভা আসনে অলরেডি নির্বাচন হয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে এইবারের নির্বাচনে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনের শত প্রচার সত্ত্বেও প্রচুর হাজার হাজার কোটি টাকা নির্বাচনে খরচা করে মানুষকে ভোটদানে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে প্রচার পর্ব সারলেও এবারে কিন্তু মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার খুব একটা তাগিদ দেখা যাচ্ছে না। প্রায় 10% মতো মানুষ গত 2019-এর লোকসভা নির্বাচনে, যেখানে আমাদের এই পশ্চিমবাংলায় 85% মানুষ ভোট দিয়েছেন, সেখানে এবারে এই 4 ফেজের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা প্রায় 10% কমে 75% এসে ঠেকেছে। এবং সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখা যায় তাহলে সেটা প্রায় 65% কাছাকাছি। তো কেন এরকমভাবে নির্বাচনে মানুষের অংশগ্রহণের সংখ্যা কমে যাচ্ছে? তাহলে কি মানুষ, আমাদের দেশের যে জনগণ, তারা কি নির্বাচন সম্পর্কে তাদের মোহমুক্তি ঘটছে? তারা কি আশাহত হচ্ছেন? তো আজকে এই প্রশ্নগুলো নিয়েই মাননীয় ডাক্তার স্বপন কুমার জানার কাছে যাব। ডাক্তারবাবু, আপনি
কি বলবেন, যেখানে এত কোটি কোটি টাকা খরচা করে নির্বাচনের এত ধাক্কা নিনাদ হচ্ছে, অথচ দেখা যাচ্ছে নির্বাচনের সময় মানুষের একটা বড় সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে না। প্রায় 30% মানুষ নির্বাচন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। এটা কিসের সংকেত? আহ, আপনাদের এই বক্তব্য রাখার আগে সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশদ অভিবাদন জানাচ্ছি। প্রথমে আমি আপনাদের কাছে রাখতে চাই, এই যে নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনের আগে মানুষ 17টা নির্বাচন দেখেছে, এটা অষ্টাদশ। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ দেখেছে দিনের পর দিন তার জীবনের দুর্দশা বেড়েই চলেছে। এটা একটা ঘটনা, এবং সেই দুর্দশাটা সমস্ত ক্ষেত্রে, খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসা, সমস্ত ক্ষেত্রে মানুষ অনিরাপত্তায় ভুগছে। আর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা যেন এক ধরনের জনগণের উপর চাপিয়ে দেয়া, জনগণের আশা আকাঙ্ক্ষাকে এই নির্বাচন প্রতিফলিত করে না। নির্বাচন আসলে শাসক শ্রেণী সে কিভাবে ভারতবর্ষের চিকিৎসা বাজার, শিক্ষা বাজার, খাওয়ার বাজার, ভারতবর্ষের মাটি, আকাশ, জল, নদী শাসক শ্রেণী ভাগ করে নেবে, তারই নির্বাচন। এ নির্বাচন জনগণের স্বতঃস্ফূর্ত, জনগণের ইচ্ছায়, জনগণের প্রয়োজন পূরণ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে শাসক শ্রেণীর সরকার এই নির্বাচনকে সে করছে কেন? আসলে এই নির্বাচনকে সে করতে হচ্ছে এই কারণে, তার সদস্যদের মধ্যে, শাসক শ্রেণীর সদস্যদের মধ্যে, যেমন ধরুন আম্বানি, রুইয়া, জিন্দাল, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, যোদ্ধা, জমিদাররা রয়েছে। এই শাসক শ্রেণীর সদস্যদের মধ্যে ভাগ বাটোয়ারা, বাজার দখল, বাজারের প্রতিযোগিতায় তারা যাতে না জড়িয়ে পড়ে এবং তারা যাতে নির্বিঘ্নে করে, সেটাই সে নির্বাচিত করতে চায়, গণতন্ত্র নয়। একে যদি যারা বলছেন গণতন্ত্র, বিভিন্ন সংবাদপত্র, টিভি, তারা আউটরাইট প্রতারণা করছেন। তারা সমাজের বিজ্ঞান, প্রকৃতির বিজ্ঞান মেনে করছেন না। কারণ মনে রাখবেন, একটা শ্রেণীবিভক্ত সমাজে সমস্ত মানুষের গণতন্ত্র হয় না, গণতন্ত্র হয় শাসক শ্রেণীর। এবং এটা আপনারা লক্ষ্য করলেও দেখবেন, ভারতবর্ষে শাসক শ্রেণীর আম্বানি বিশ্বের 9 নম্বর সেরা ধনী ব্যক্তি, আর এই ভারতবর্ষে অনাহারে কোটি কোটি লোক মারা যায়, প্রতি বছর 18 লক্ষ মারা যায়। সরকার নিজেই বলছে, কেন্দ্রীয় সরকারই বলেছে প্রতি বছর 2 কোটি চাকরি দেব। তার মানে সে বেকারিত্বকে স্বীকার করে নিল। আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, 26,000 শিক্ষকের জীবনে তারা অনিশ্চয়তা নামিয়ে এনেছে। আপনারা দেখুন, তারা বারবার বলছে দেশ এগিয়ে চলেছে, জনগণ এর উন্নতি করছি। কোন জনগণ? আমরা জনগণ বলতে বুঝি দেশের সম্পদ স্রষ্টা কৃষক, শ্রমজীবী মানুষ, বুদ্ধিজীবী, যুবক, ছাত্র, মধ্যবিত্ত, এরাই 90%। এই জনগণের দুর্দশার বর্ণনা বা দুর্দশা কে আপনাদের কাছে বলতে হবে না, কারণ আপনারা ভুক্তভোগী। আসলে ওরা নির্বাচন করতে চায় নিজেদের মধ্যে দেশটাকে ভাগ বাটোয়ারা করে নিয়ে, এবং সেই ভাগ বাটোয়ারা আপনারা লক্ষণ দেখবেন, বিভিন্ন জায়গায় তারা দেশের মাটি বেচে দিচ্ছে, মাটির তলার সম্পদ বেচে দিচ্ছে বিদেশিদের কাছে। তারা বিদেশিদের কাছে চুক্তিবদ্ধ, তারা বহুজাতিকের কাছে চুক্তিবদ্ধ, তারা সাম্রাজ্যবাদের কাছে চুক্তিবদ্ধ হয়েছে। 1990 সালে তারা বিলগ্নীকরণ করবে, তারা বেসরকারীকরণ করবে, তারা উদারীকরণ করবে। আর তারই অঙ্গ হিসেবে তারা শিক্ষা খাতে আর লগ্নি করবে না। এটা মমতা গভর্নমেন্ট
বা এটা মোদি গভর্নমেন্টের বিষয় নয়, এটা ভারতের শাসক শ্রেণীর চুক্তি। এখানে যেই যাক, এবং এইটুকুও বলা যায় যে আমিও গেলে আমাকেও এই শর্ত মানতে বাধ্য করা হবে। এইভাবেই ভারতের শাসক শ্রেণী বহুজাতিক সাম্রাজ্যবাদীদের কাছে, বহুজাতিক পুঁজির কাছে সে আত্মসমর্পণ করেছে, করতে বাধ্য হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে সে নির্বাচন করছে। জনগণ যদি স্বতঃস্ফূর্ত স্বইচ্ছায় নির্বাচন চায়, তাহলে তাকে পুলিশ, মিলিটারি এই ভয় দেখাতে হবে কেন? তাকে গণহত্যা করতে হবে কেন? সে নির্বাচনের আগে দেশের পুলিশ, মিলিটারি দিয়ে, দেশের সৈন্যবাহিনী দিয়ে দেশের মানুষকে হত্যা করছে। তাকিয়ে দেখুন, বস্তার, দণ্ডকারণ্য, গড়চিরলি। তারা বলছে এরা মাওবাদী, এরা দেশের লোক, এটা বলছে না। তারা বলছে, কিন্তু তারা এটা বলছে না যে তারা তোমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চায়। তারা এটা বলছে না যে তারাই তো দেশের সম্পদ স্রষ্টা, তারাই তো দেশের অন্নদাতা কৃষক। তারা এটা বলছে না শ্রমজীবী মানুষের রক্ত ঘামে দেশটা এগিয়ে চলেছে। তারা বলছে ওই পরজীবী আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, বেদান্ত, যোদ্ধা, জমিদাররা তারা দেশের মানুষ। তারা দেশের কত শতাংশ? 10%-এর মধ্যেও পড়ে না। 90% মানুষ তারা এটা বুঝছে, তাদের জীবনের অভিজ্ঞতায় বুঝছেন। অনেক মানুষ দেখবেন বলে যে এত অনাচার, এত দুর্নীতি, এত বেআইনি, তা সত্ত্বেও জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে, জনগণ বোকা। এটা তারা ভুল করছে। যুগ যুগ ধরে মানুষের চিন্তা ভাবনার মধ্যে এই শাসকরা এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে তারা আজ আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। কিন্তু সেটাও যদি লক্ষ্য করেন, যেখানে বিগত নির্বাচনগুলোতে 70-80% ভোট পড়েছে, এবারে সেখানে সারা ভারতবর্ষে কম বেশি 60-65% ভোট, পশ্চিমবঙ্গে 75% ভোট। তাহলে এত করেও এইটা হচ্ছে না। আর এই ভোট যে জনগণের নয়, আপনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী যে সমস্ত রাজনৈতিক দল, তাদের বক্তব্য শুনুন, তাদের প্রতিটি কথা শুনুন, তাদের প্রতিশ্রুতি শুনুন, তারা আগামী দিনে কি করতে চায় সেটা শুনুন। সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে এই নির্বাচন ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, ভারতবর্ষের অন্নদাতা কৃষক, ভারতবর্ষের বুদ্ধিজীবী, ভারতবর্ষের মধ্যবিত্ত বেকার যুবক যুবতীদের জন্য নয়। এই নির্বাচন ওদেরই, ওরা যাদের প্রতিনিধিত্ব করছে। আপনারা জানেন ভারতবর্ষে যে সমস্ত বহুজাতিক ওষুধ কোম্পানিরা রয়েছে, তারা ইলেকট্রাল বন্ডে টাকা বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছে। কাকে দিয়েছে 100 টাকা, কাকে দিয়েছে 50 টাকা, কাকে দিয়েছে 10 টাকা, এইভাবে দিয়েছে। এবং সেই দেয়ার গল্পটা যদি আপনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মুখ থেকে শোনেন, তাহলে বুঝে যাবেন প্রতারণার রূপটা কিভাবে হাজির হয়েছে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে একটা মামলাতে যে 26,000 শিক্ষক ছাঁটাই প্রশ্নে সুপ্রিম কোর্ট যে বক্তব্য রেখেছে, সেটা খুব মারাত্মক। আপনারা লক্ষ্য করবেন, সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি, কোট আনকোট। সুপ্রিম কোর্ট বলেছে এটা সিস্টেমিক ফ্রড। তার মানে, এবং তারপরেও কিছু কথা সংবাদপত্রে বেরিয়েছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে এই যদি সরকারি চাকরির ব্যবস্থা হয়, তাহলে মানুষের তো আর বিশ্বাস থাকবে না। সে সরকারি চাকরিকে যে নিরাপত্তা, যে শ্রদ্ধা, যে ভালোবাসা নিয়ে দেখতো, সেটা দেখবে না। তার প্রতিফলন ঘটছে। আর সুপ্রিম কোর্ট এটা করেছে, এটা সুপ্রিম কোর্ট জনস্বার্থে এই কথাটা বলেনি। আসলে সে চিৎকার করে, আর্তনাদ করে শাসক শ্রেণীকে বোঝাতে চেয়েছে
দেখো, এই প্রাতিষ্ঠানিক জালিয়াতি, এই সিস্টেমিক ফ্রড যদি চলতে থাকে তাহলে সরকার আক্রান্ত হবে, সরকারের পেছনে সরকারের মালিক শাসক শ্রেণী আক্রান্ত হবে। সুপ্রিম কোর্ট এই দিকেই ইঙ্গিত করেছে, আর এছাড়া উপায়ও ছিল না। তো এইরকম একটা পরিস্থিতিতে অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলছেন, সেই প্রতিশ্রুতি, সেই ঘোষণাকে যদি বিচার করেন, দেখবেন এটা দেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, বুদ্ধিজীবীর জন্য নয়, এটা আদানি আম্বানিদের প্রতিযোগিতায় কার অংশ নেবে সেই জায়গাটায়। এই জায়গাটা যদি আপনারা আপনাদের শিক্ষাই আমাদের বুঝিয়েছে, আমরা তো যে বক্তব্য রাখছি সেটা তো আপনাদের কাজের শিক্ষা থেকেই, আপনাদের ভাবনা, আপনাদের উপলব্ধি, আপনাদের ভোটে নির্বাচনে অংশগ্রহণ। আর এটা তো 50 বছর ধরেই ভারতে বলা হচ্ছে যে এ নির্বাচন গণতন্ত্র রক্ষার নয়, এ নির্বাচন কসাই নির্বাচন। কে গলা পেঁচিয়ে কাটবে, কে এক কোপে কাটবে। এটা কম অনাচারী, বেশি অনাচারী নির্বাচন, তাদের মধ্য থেকে বেছে নিতে হবে। বড় ডাকাত, ছোট ডাকাতের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে, এ তারই নির্বাচন। এগুলো আজ জনগণ তাদের জীবনের দৈনন্দিন অভিজ্ঞতায়, প্রতি মুহূর্তের অভিজ্ঞতায় তারা বুঝেছেন, আর বুঝেছেন বলেই তারা এই গণতন্ত্র রক্ষা থেকে ওই সংবাদ মাধ্যম, দূরদর্শনে যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক চিৎকার করছে গণতন্ত্রের মহৎ উৎসব, বৃহৎ উৎসব, এই উৎসব থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই কথাগুলোই আমরা সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির জন্য জনগণকে বলতে চাই। এরপরে আরও বিষয় রয়েছে। এই নির্বাচনকে ঘির পরেই আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক ট্রিটি, যে ট্রিটির মধ্য দিয়ে তারা ভারতবর্ষের জনস্বাস্থ্যের উপর এমন ধরনের কার্যকলাপ করবেন যেখানে করোনা কালের চেয়েও আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ, যেখানে মৃত্যুর বিনিময়ে ওরা ওদের দেশপ্রেমের চর্চা করবে। এই কথাগুলোই আজকে আপনাদের বলতে চাই। আপনাদের সবাইকে আরেকবার সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে এবং সংবাদ সোচ্চারের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনলাম মাননীয় ডাক্তার স্বপন কুমার জানার বক্তব্য। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে তিনি বিশ্লেষণ করলেন কেন ভোটদাতাদের বুথমুখী হওয়ার আকাঙ্ক্ষা কমে যাচ্ছে। আমরা আগামী 3টে ফেজ নির্বাচন বাকি আছে। পশ্চিমবঙ্গে এখনো 3টে নির্বাচন হবে, সারা ভারতবর্ষ জুড়েও 3টে নির্বাচন বাকি আছে। তো আমরা লক্ষ্য রাখবো এই নির্বাচনের পরিসংখ্যানের দিকে, ভোটদাতাদের পরিসংখ্যানের দিকে আগামী দিনে কতটা বাড়ে। আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।